নমস্কার, হেলথলাইনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথলাইন মানে শরীর সংক্রান্ত নানা রকম সমস্যা এবং তার সমাধান সমস্তটা নিয়ে আলোচনা এগিয়ে চলে আমাদের হেলথলাইনে। আজকে বিষয়টা হচ্ছে, দেখুন, রোগ যদি বলি, শরীরে যেমন বাসা বাঁধে, রোগ কিন্তু মনেও বাসা বাঁধে। বরং মনের রোগ আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়, তার কারণ মনের রোগ থেকে শরীরে নানা রকম রোগ সৃষ্টি হয়। এবং আমরা জানি যে মন যদি ভালো থাকে, মানুষের পক্ষে সমস্ত কাজ অনেক সহজ হয়। এবং মন, আমরা বেশিরভাগ মন নিয়ে কথা বলি, আমরা জানি যে এই শুধু ভাবনাতে এতখানি শক্তি আছে। শুধু ভাবনা দিয়ে মানুষ কিন্তু তার ভাগ্যকেও বদলাতে পারে। তার কারণ কখনো পজিটিভ থিঙ্কিং, কখনো নেগেটিভ থিঙ্কিং, এই দুই নিয়ে মানুষের জীবনশৈলী এগিয়ে চলে এবং জীবনের চলাটা তাদের এইভাবেই হয়। ঠিক করে তাদের ডেস্টিনি, তাদের থিঙ্কিং, এটা বলে থাকে। আমি নয়, এটা আমার কথা নয়, এটা মনোবিদ যারা রয়েছেন তাদের কথাও কিন্তু একই। কিন্তু বিষয়টা আজকে থাকছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যারা একটু বয়স হচ্ছে, যাদের দিনে দিনে বয়স বাড়তে বাড়তে বার্ধক্যের দিকে যাচ্ছে, বার্ধক্যজনিত বিভিন্ন রকম মানসিক সমস্যা কিন্তু মানুষের শরীরে থাবা বসায়, বা বলা যায় মনে থাবা বসায়। আসলে এটা কি, কেন হয় এবং তার থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব হয়, তার লক্ষণগুলোই বা কী কী? একটি মানুষ যে এই যে বার্ধক্যের দিকে যাচ্ছেন, তখন মানসিক নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, মানুষ কি করে বুঝবেন? না বুঝলে কিন্তু ট্রিটমেন্ট সম্ভব নয়। আর যে কোনো সমস্যা আমরা জানি দীর্ঘদিন ফেলে রাখলে সেটা আখেরে গিয়ে একটা সময় অনেক বড় আকারে দেখা দেয়। তাই সঠিক সময় চিনে এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত ট্রিটমেন্টের জন্য। সঠিক ট্রিটমেন্ট সঠিক সময় নেওয়া মানেই সেরে ওঠার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। আজকে তাই আমাদের বিষয় রয়েছে বার্ধক্যজনিত মানসিক সমস্যা বা জেরিয়াট্রিক মেন্টাল হেলথ। এই যে জেরিয়াট্রিক মেন্টাল হেলথ নিয়ে আজকে আমাদের এই পর্ব এগিয়ে চলবে, আমাদের এই বিষয়ে এগিয়ে চলবে। এ বিষয়ে যিনি বিশদে বলবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর রঞ্জন ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ। প্রথমেই অনেক স্বাগত ডক্টর আপনাকে। অনেক ধন্যবাদ। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করতে যাব, মানে যদি ছোট্ট করে দুটো পংক্তিতে বলি যে দিনের শেষে, বেলা শেষে কে বলে গো থাকবে পাশে। কারণ আমাদের যখন বয়স আসবে, বয়স বাড়তে থাকবে, তখন আমরা যদি মনে করি যে শেষের সেদিন সেই ভয়ঙ্কর বলা হয় না, সত্যি এই জেরিয়াট্রিক মেন্টাল হেলথটা এটা খুব বড় একটা নতুন জেরো সাইকিয়াট্রি বলে আমরা এই ডিসিপ্লিনটাকে, এটা ভীষণভাবে স্ক্যাফোল্ডিং হচ্ছে, যেভাবে এর স্পেশালাইজেশন বাড়ছে। কারণ আপনি দেখুন ভারতবর্ষের যে বর্তমান জনসংখ্যা, সে 140 কোটি জনসংখ্যার মধ্যে আনুমানিক প্রায় 55 থেকে 60 কোটি মানুষ তারা কিন্তু এই জেরিয়াট্রিক এজ ক্রস করছে। এই জেরিয়াট্রিক এজটা আমরা দুটো এক্সট্রিম এজের কথা বলি, মানে শিশুদের ক্ষেত্রে বলা হয় পিডিয়াট্রিক, আর বয়স্ক মানুষদের জেরিয়াট্রিক। এই দুটো সেগমেন্টের মধ্যে যদি তুলনা করি, যদি একটা শিশুর রাত 2টোর সময় জ্বর হয়, তাকে ডাক্তার দেখানোর জন্য, শিশুরোগ বিশেষজ্ঞের জন্য আমরা রাতেও ছুটবো। কখন কোন কোন ডিসপেন্সারি খোলা আছে, কোন ডাক্তার, কোন হসপিটাল ইমার্জেন্সি। কিন্তু এটা বাড়িতে বয়স্ক মানুষ পড়ে আছে দিনের পর দিন ধরে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ক্রমশ দুর্বল, ক্ষীণ হচ্ছে এবং বিভিন্ন রকম বার্ধক্যজনিত সমস্যা, বাতের ব্যথা, হার্টের অসুখ, সুগার, চোখে দেখতে পাচ্ছেন না, স্মৃতিভ্রংশতা হচ্ছে। সেই মানুষটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কারো সময় হচ্ছে না, না ছেলের হচ্ছে, না মেয়ের হচ্ছে, না বৌমার হচ্ছে। সবাই আমরা আমাদের জীবনে খুব ব্যস্ত। কিন্তু আমাদের যেভাবে ভারতবর্ষে এই মুহূর্তে জন্মহার এবং মৃত্যুহারের নিরিখ থেকে দেখি, তাহলে আমাদের এখন মৃত্যুহার কমেছে থ্যাঙ্কস টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য মডার্ন সায়েন্স। মানুষের লংজিভিটি বাড়ছে, এজ এক্সপেক্টেন্সি এর বাদ আমাদের স্বাধীনতার সময় মানুষের গড় আয়ু যেটা প্রজেক্টেড ছিল সেটা অ্যারাউন্ড 55 বছর, এই মুহূর্তে সেটা প্রায় 70 ছুঁই ছুঁই, প্রায় 15 বছর আমাদের গড় আয়ু বেড়েছে। তাই যখন বাড়ছে তখন বার্ধক্যটাও বাড়ছে। ডক্টর, এই প্রসঙ্গে আসবো। এই যে আমরা বলছি বার্ধক্য এবং বার্ধক্যজনিত সমস্যা, মানুষের কিন্তু নানা রকম ধারণা রয়েছে, কিন্তু একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি ঠিক কি বলবেন, মানে বার্ধক্য আমরা কোন এজটাকে বলছি? ভীষণ ইম্পর্টেন্ট। এখন মজা করে বলা হয় যে ইয়ং ওল্ড, ওল্ড ওল্ড এরকম করে ডিভিশন হয়, তবে কাট অফ যদি বলা হয় তাহলে 65 বছরটাকে আমরা ধরি, যে বয়সটাকে আমরা বলি বার্ধক্য শুরু হচ্ছে। এবং এই সময় সবচেয়ে যেটা প্রাদুর্ভাব আসে সেটা হচ্ছে, প্রথম দেখা যায় লক্ষণগুলো মেমোরি ইম্পেয়ারমেন্ট, মানে আমাদের স্মৃতিশক্তি ক্ষয় হতে থাকে।
এবং এই স্মৃতিশক্তিটা যদি আমরা তুলনাভাবে দেখি তাহলে ডিমেনশিয়া যেটাকে বলা হয়, আমরা তো এখন চলচ্চিত্রায়নের যুগে রয়েছি। ডিমেনশিয়া বা এই যে এজিং রিলেটেড যে সমস্যাগুলো, সেটা দেখুন আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বেলা শুরু সিনেমাতে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে বলিউডের যে সমস্ত চলচ্চিত্রায়ন ঘটেছে তার মধ্যে ব্ল্যাক সিনেমাতে আমরা দেখেছি কিরকম ভাবে বার্ধক্যজনিত সমস্যা ডিমেনশিয়া দেখিয়েছে। मैंने গান্ধী কো নেহি মারা, এই সিনেমাটাতেও কিন্তু দেখানো হয়েছে যে ডিমেনশিয়াতে কিরকম সমস্যা তৈরি হয়। বিভিন্ন সময় চর্চার শিরোনামে উঠে এসেছে বিষয়টা, এবং যখনই কোনো চলচ্চিত্র তৈরি হচ্ছে মানে মানুষকে বিশেষভাবে অ্যাট্রাক্ট করা এবং জিনিসটা সম্পর্কে জানানো, যে এবং আমরা দেখেছি ইনস্ট্যান্ট কিভাবে মেমোরি লস হতে পারে। দেখো অলকানন্দা, 65 বছর বয়সে যদি আনুমানিক দেখা যায় 4% মানুষের এই মেমোরি ইম্পেয়ারমেন্ট বা ডিমেনশিয়ার সমস্যা হবে, 70 বছরে সেটা দেখা যায় 12% মানুষের, 75 বছরে 25%, এবং যখন একটা মানুষের বয়স 90 বছর হবে প্রায় 50 থেকে 70% মানুষ ডিমেনশিয়ার শিকার হবেন। এবং তার মধ্যে শুধু মেমোরি ইম্পেয়ারমেন্ট হবে না, আরও বেশ কিছু লক্ষণ দেখা যাবে। তার মধ্যে আমরা বলি এক্সিকিউটিভ ডিসফাংশন। আমরা তো সবাই ফ্লাইটে বা ট্রেনে যখন যাতায়াত করি, একটা ইকোনমি ক্লাস থাকে, একটা বিজনেস ক্লাস থাকে। ইকোনমি ক্লাস হচ্ছে আমাদের বেসিক অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, নিত্য নতুন যে কাজগুলো আমাদের করতে হয়, নিত্য নৈমিত্তিক, যেমন আমাদের খাওয়া, ঘুম, টয়লেটে যাওয়া। কিন্তু এক্সিকিউটিভ ফাংশন হচ্ছে বিশেষ কিছু ক্ষমতা, যেমন আমি বলি পিওএসএ, পোসা, পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, এসে সিকোয়েন্সিং, এতে অ্যাবস্ট্রাক্টিং। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে প্রথমে ক্ষয় হতে শুরু করে। যখন মানুষটা সম্পূর্ণ বেড রিটেন হয়ে পড়ে, যেটা হচ্ছে অ্যাডভান্স ডিমেনশিয়া, তখন কিন্তু তার পরিচর্যার অনেক দায়িত্ব বাড়ে এবং বেশ কিছু ক্ষেত্রে তাদের মধ্যে হ্যালুসিনেশন, ডিলিউশন এই সমস্যা হয়। তোমার ঘরে বসত করে কয়জনা, তখন মনে হয় যে আমার ঘরে আমার সাথে আরেকটা লোক মনে হয় রয়েছে, একটা ডিলিউশন এবং হ্যালুসিনেশন হয়। বা ঘুলঘুলিতে চড়াই বসে যাত্রা শোনায় নি, মনে হচ্ছে যেন আমার ঘরের মধ্যে কেউ ঢুকে যাচ্ছে। বিশেষ করে পার্কিনসনিজমে এই ভিজুয়াল ডিফিউজ লিউ বডি ডিজিজ, এগুলো ডিমেনশিয়ার বিভিন্ন রকম প্রকারভেদ। অ্যালজাইমারেও হয়। এবং প্রথমত যেটা হচ্ছে ব্রেন আমাদেরকে, আমরা যদি কিছু না বায়োলজি যে ক্লাস 9-এর প্রথম যে চ্যাপ্টারে লেখা আছে যে দেহের সমস্ত কোষ বিভাজিত হয়, স্নায়ু কোষ বিভাজিত হয় না। অল দ্য সেলস অফ হিউম্যান বডি টু আন্ডারগো মিওসিস এক্সেপ্ট নিউরনস। তাহলে আমাদের প্রতিদিন আমরা যে নিউরন নিয়ে জন্মেছি রোজ ক্ষয় হচ্ছে। ধরো তুমি আমি 5 কোটি নিউরন নিয়ে জন্মেছি, আমাদের 65 বছরে সেটা 3 কোটি হয়ে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে আমাদের ব্রেনের যে 4টে লোব আছে, ফ্রন্টাল, টেম্পোরাল, প্যারাইটাল এবং অক্সিপিটাল, এই টেম্পোরাল লোবটা হচ্ছে মেনলি আমাদের স্মৃতিশক্তি যেটা ধারণ করে। এই মিডিয়াল টেম্পোরাল লোবটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং তারপরে সামনের যে অংশটা ফ্রন্টাল লোব, এই দুটো যখন শুকিয়ে যায় তখন শুধুমাত্র মেমোরি নয়, তাকে নিয়ে লোকে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আমরা গজনী সিনেমায় দেখিয়েছি কিভাবে সব জায়গায় নাম লিখে রাখতে হচ্ছিল। এই যে আপনারা দেখেন নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, অর্ধেক লোকজন যে হারিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ডিমেনশিয়া। তারা পথে ঘাটে বেরিয়ে গিয়ে তাদের টোপোগ্রাফিক্যাল লোকেশন সেটা থাকছে না এবং চলতে চলতে কোন পথে হেঁটে চলে যাচ্ছে, নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। এবং তার সাথে যেটা হয় সেটা আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেক্সুয়াল বেশ কিছু প্রমিসকুয়াস বিহেভিয়ার হয়ে যায়। বিশেষ করে অরবিটো ফ্রন্টাল কর্টেক্স, ব্রেনের যে অংশটা সামনে থাকে, সেইটা যদি ড্যামেজ হয় তাহলে তার স্বাভাবিক বিচার বুদ্ধি এইগুলো আস্তে আস্তে লোপ পেতে থাকে। তাই একটা মানুষ শুধু অ্যালজাইমার বা ডিমেনশিয়ার শিকার হলে শুধুমাত্র মেমোরি ইম্পেয়ারমেন্ট হবে না, এই ডিলিউশন, হ্যালুসিনেশন, সাইকোসিস, তার সাথে সেক্সুয়ালি এক্সপ্লিসিট বিহেভিয়ার এবং ডিপ্রেশন, যেটা বড় একটা আঙ্গিক জেরিয়াট্রিক ডিপ্রেশন। এবং জেরিয়াট্রিক ডিপ্রেশনেও কিন্তু সুইসাইড ঘটে এবং সেটা যখন আমাদের রোজকার খবরের শিরোনামে আসে তখন আমরা বুঝতেও পারি না যে কেন একটা বয়স্ক মানুষ আত্মহত্যা প্রবণ হয়। সত্যি তো এটা একটা গুরুত্বপূর্ণ, অনেক বড় গুরুত্বপূর্ণ জায়গা। এবং বহু মানুষ এরকম হয়েছে, কিছুটা গেছেন, কিছুটা যাওয়ার পরে ইনস্ট্যান্ট হয়তো বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করছেন, ওইটুকু তার মেমোরি ছিল, ওইটুকুনি তিনি চিনে এসেছেন, ইনস্ট্যান্ট তার সম্পূর্ণ ব্যাপারটা একেবারে হলো এমটি হয়ে গেছে, কিচ্ছু নেই, মনেই করতে পারছেন না যে কোন রাস্তা দিয়ে যাবেন, কোন দিকে গেলে আসলে তার বাড়ি কোনটা। এরকম হয়েছে বিভিন্ন মানুষের ক্ষেত্রে। এটা খুব মানে সত্যি ডক্টর, এইরকম একটা সিচুয়েশন আসার আগে বেশ কিছু লক্ষণ কিন্তু জানান দেয়। প্রথমে একটি মানুষ যদি লক্ষণগুলোকে একটু বুঝতে পারেন এবং সেটাকে যদি গুরুত্ব দেন, তাহলে বোধহয় ইনস্ট্যান্ট কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যে ট্রিটমেন্টটা তিনি নিতে পারেন। অন্তত এইরকম সিচুয়েশন আসার আগে থেকে ওটা প্রিভেনশনটা অনেকটাই পসিবল, তখন নিজেকে আরও খারাপ অবস্থায় যাওয়ার থেকে। ডক্টর, লক্ষণগুলো বেসিক্যালি কী কী নিয়ে প্রেজেন্ট করবেন? লক্ষণগুলো আসে দুটো কারণে। একটা তো আমি নিউরো অ্যানাটমিক্যাল পার্ট বলছিলাম যে ব্রেনটা আস্তে আস্তে শুকিয়ে যায়। আমাদের 1.5 কেজি ওজনের ব্রেন আছে, দুটো ভাগে, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। এইটা বয়স বাড়তে থাকতে আস্তে আস্তে শ্রিঙ্কেজ হতে থাকে
এবং সবচেয়ে বেশি টেম্পোরাল ফ্রন্টাল লোব। তার সাথে যেটা হয়, অ্যাসিটাইল কোলিন বলে একটা নিউরো ট্রান্সমিটার আছে। এই অ্যাসিটাইল কোলিনটা হচ্ছে আমাদের কগনিশনটা আনে, মানে আমাদের সতেজ থাকা, মনোসংযোগ, একাগ্রতা, এইগুলোর জন্য অ্যাসিটাইল কোলিনটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাসিটাইল কোলিনটা আস্তে আস্তে ক্ষয় হয় এবং তার সাথে সেরোটোনিন বলে যে নিউরো ট্রান্সমিটার, সেটাও আস্তে আস্তে যখন তার পরিমাণ হ্রাস পায়, তখন একদিকে স্মৃতিশক্তি হ্রাস, আর একদিকে ডিপ্রেশন, মানে ডিমেনশিয়া এবং সিউডো ডিমেনশিয়া। সিউডো মানে ছদ্ম ডিমেনশিয়া, মানে সেক্ষেত্রে ডিপ্রেশনের কারণে আমার মেন্টাল এফোর্টটা চলে যাচ্ছে। লক্ষণগুলো কিন্তু আস্তে আস্তে শুরু করবে 60 বছরের বয়স থেকে। অনেকগুলো কারণ জুড়ে আছে একদম। এবং সেটা যদি তুমি দেখো, যারা বেশি শিক্ষিত বা যারা পড়াশুনো বেশি করেন বা যাদের হয়তো কগনিটিভ টাস্ক অনেক বেশি করতে হয়, যে এক্সিকিউটিভ ক্লাসের এমপ্লয়িরা রয়েছেন, তাদের মধ্যে স্মৃতিভ্রংশতা কম হয় তুলনামূলকভাবে সোকল্ড হাউসওয়াইফ বা হোম মেকার যারা। মহিলাদের ক্ষেত্রে ডিমেনশিয়া অনেক বেশি, কারণ তাদের দৈনন্দিনভাবে মাথা খাটিয়ে কিছু কাজ হয়তো অনেকেরই করতে হচ্ছে না। তাই জন্য আমরা বলি মেমোরি গেম বা শব্দ সন্ধান এগুলো যদি প্র্যাকটিস করা হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ডিমেনশিয়াটাকে আমরা আটকাতে পারি। সেকেন্ড যেটা হচ্ছে, আমাদের নিউক্লিয়াস বেসালিস অফ মেনার্টের এই অংশ থেকে যখন আস্তে আস্তে অ্যাসিটাইল কোলিনার্জিক নিউরনগুলো ডেফিসিয়েন্সি হচ্ছে, প্রথমে মানুষটা কি করবে, প্রথমে হচ্ছে যে জিনিসটা তার দৈনন্দিন কাজকর্মে দেখা যাবে ছোট ছোট ভুল হচ্ছে, কোনো একটা জায়গায় টাকা পয়সা রেখে ভুলে যাচ্ছে বা ডেট বা এটা মনে রাখতে পারছে না। আমরা একটা পেশেন্টের ওরিয়েন্টেশন টেস্ট করলে 3টে জিনিস দেখি, টাইম, প্লেস, পার্সন। মানে আজকে এখন কটা বাজে, এটা আজকে কি বার, কি তারিখ, কোন মাস, কোন সাল, এভাবে দেখি। প্লেস মানে এই মুহূর্তে আমরা কোন জায়গায় রয়েছি, কত তলায় রয়েছি, কোন জায়গায়, কোন ঠিকানায়। আর পার্সন মানে মানুষটাকে চিনতে পারছি না কিনা, সামনের যে মানুষটা আছে সেটা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি লেডি। প্রথমে দেখা যায় সবার আগে টাইমটা চলে যায়, টাইমের ওরিয়েন্টেশন, তারপর প্লেস, তারপর পার্সন। যখন কোনো পার্সনকে আইডেন্টিফাই করতে পারছে না, চেনা ব্যক্তিটিকে, তার মানে সেটা অ্যাডভান্স ডিমেনশিয়া রয়েছে। ডিমেনশিয়ার সাথে আরেকটা আসে ডেলিরিয়াম। ডেলিরিয়ামটা মানে হচ্ছে একটা ক্লাউডেড কনসাসনেস বলি, মানে একটা মেঘে ঢাকা তারার মতো, এবং সেটা হচ্ছে ফ্লাকচুয়েট করে, দিনে রাতে ফ্লাকচুয়েট করে, বিশেষ করে সানডাউনিং। আপনি দেখবেন যত ডিমেনশিয়ার পেশেন্ট বা ডেলিরিয়ামের পেশেন্ট, তাদের বাড়াবাড়িগুলো কিন্তু রাতের দিকে হয়। মানে তার পরিচর্যাকারী যারা হচ্ছেন, আমি যখন ঘুমোচ্ছি তখন সেই বয়স্ক মানুষটা জেগে থাকছে, আর আমি যখন জেগে থাকছি দেখা যাচ্ছে বয়স্ক মানুষটা ঘুমোচ্ছে। ফলে আমার যে বিশ্রামের সময়টুকু, সেই সময়টুকু কেয়ার গিভিং করতে হচ্ছে। এবং সানডাউনিং মানে সূর্য ডোবার পর থেকে এইগুলো ওরিয়েন্টেশন, হ্যালুসিনেশন, এই সমস্যাগুলো আরও বাড়তে থাকে। যার জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট বয়স্ক মানুষের ক্ষেত্রে মনে রাখতে হবে, তাদের ফ্র্যাকচার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এক তো তাদের সার্কোপিনিয়া বলি, মানে আস্তে আস্তে মাসেল মাসগুলো ক্রমশ কমে যায়, হাড়গুলো ভঙ্গুর হয়ে পড়ে ক্যালসিয়ামের অভাবে, এবং বোন ম্যারো ডেন্সিটি সেটাও কমে যায়। এবং তার সাথে সবচেয়ে ক্যাটাস্ট্রফিক ঘটনা ঘটে হচ্ছে, একটা হচ্ছে কলপারে, বাথরুমে গিয়ে, সিঁড়িতে এবং খাট থেকে নামতে গিয়ে ইভেনচুয়ালি ফ্র্যাকচার নেক ফিমার হয়, বা আমাদের ফিমারের যে হাড়টা ভাঙে বা অন্যান্য হাড়, অথবা মাথায় চোট লেগে একদম সাবডুরাল হেমাটোমা, রক্ত জমাট বাঁধা অবস্থায় ICU ITU নিয়ে ভর্তি হতে হয়। তাই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি সতর্ক থাকি, এই লক্ষণগুলো দেখি, অবশ্যই তাহলে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মানে সাংঘাতিক, মানে যে বিষয়গুলো উঠে আসছে ডক্টর, যাদেরই বয়স বাড়ছে তাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত আগে থেকে, নিজের মধ্যে কোনো চেঞ্জেস আসছে কিনা, প্যারালালি তার সারাউন্ডিংয়ে যারা আছে, কারণ তারাই তো হেল্প করবে ফিউচারে, তারাই ওনাদেরকে হেল্প করবে চিনতে যে তাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে, নক করবে কোন সময় তাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ সেই সময় থেকে যদি ট্রিটমেন্টটা নেওয়া হয়, অনেকটাই তারা ভালো থাকতে পারেন। যারা মানে কেয়ার গিভার হন সাধারণত, তারা সাধারণত কি কি সমস্যা ফেস করেন এক্ষেত্রে? প্রথমত যে এই যে বিশেষজ্ঞের কাছে আনা, এটা তো বিরাট অন্তরায়। মানে কত যে পাঁচিল টপকাতে হয়, বার্লিনের দেওয়াল ভেঙে যাচ্ছে, বাস্তিল দুর্গের পতন হয়, কিন্তু সাইকিয়াট্রিস্টের গায়ে এতটাই কালিমা যে আমরা পাগলের ডাক্তার বলে আমাদের কাছে কেউ আনে না। এক্স্যাক্টলি, এটাই প্রবলেম। মানুষ মনে করেন সাইকিয়াট্রিস্টের কাছে যাব মানে আমি কি পাগল হয়ে গেছি। ফার্স্ট কোয়েশ্চেন, কেন যাব? এটা একটা টিম অ্যাপ্রোচ। প্রথম জেরিয়াট্রিক কেয়ার যেটা আছে, সেটা অ্যাবসলিউটলি আমাদের দেশে সেভাবে সুপার স্পেশালাইজেশন ব্রাঞ্চ ডেভেলপ করেনি, জেরো সাইকিয়াট্রি, কিন্তু যেটা আমাদের কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ করতে হয়। এবং একটা জেরিয়াট্রিক পেশেন্ট যখন প্র্যাকটিক্যালি আমি যখন বসে দেখছি, কোনো চেম্বারে দেখতে পাচ্ছি অন্তত 10-12খানা ওষুধ খাচ্ছে। তার হার্টের 3টে ওষুধ চলছে, প্রেশারের 2টো ওষুধ চলছে, সুগারের জন্য 2টো ওষুধ, প্রস্টেট গ্ল্যান্ডের জন্য 2টো ওষুধ, এই অবস্থায় আমার ওষুধ। এবার প্রত্যেকেই আমরা খুব ব্যস্ত চিকিৎসক। We all are very good speakers, but very few of us are good listeners. আমাদের কান দুটো এবং ধৈর্য ধরে শুনতে হবে। তাই জেরিয়াট্রিক কেয়ারটা জানতে গেলে প্রথমত মনে রাখতে হবে, এই বয়স্ক মানুষগুলোর ব্রেনগুলো
256 র্যাম, আমাদের 8 GB র্যাম নয়, তার ফলে হ্যাং করে যাওয়ার প্রবণতা বেশি। খুব দ্রুততার সাথে কথা বলবো না, ধীরে ধীরে কেটে কেটে একটু উচ্চ স্বরে, কারণ এদের শ্রবণ শক্তি কম থাকে। আমরা ব্ল্যাক সিনেমাতেও দেখেছি যে একটা হাগ মানে জাদু কি ঝাপ্পি, এই যে ফিজিক্যাল কেতে ওয়ার্ম দেয়, একটা বয়স্ক মানুষের মাথায় হাত বুলিয়ে দিলাম আমার বাবা মাকে, বা একটু জড়িয়ে ধরলাম, শুধুমাত্র পেনশনের টাকাটা তোলার জন্য, টিপসই নেওয়ার জন্য তাকে আদর করতে গেলাম না, সারা বছর সারা মাস ধরে আমরা তার প্রতি যত্নবান হলাম এবং তো ধৈর্য সহকারে তার সাথে চিকিৎসা করলাম। ভীষণ ইম্পর্টেন্ট। এল্ডারলি অ্যাবিউজ বিরাট একটা বড় ক্ষেত্র, কারণ বয়স্ক মানুষরা দিন রাত অত্যাচারিত হয়। তার মানে শুধুমাত্র ফিজিক্যালি অ্যাবিউজ হয় না, ইমোশনালি অ্যাবিউজ হয়। এবং ফিজিক্যাল অ্যাবিউজের ক্ষেত্রে এই যে আজ অব্দি দেখো মানে ইরানের ইসরায়েলের মধ্যে সমঝোতা হতে পারে, তুমি দেখতে পারো কোনোদিনও হয়তো ভ্লাদিমির পুতিন হ্যান্ডশেক করছে ডোনাল্ড ট্রাম্পের সাথে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ থেমে যাবে, কিন্তু আজ অব্দি দেখা যাচ্ছে যে শাশুড়ি ননদের সাথে বৌমা মিলবে না। তা এই জায়গাতে বাড়িতে যে একটা কলহ চলছে, তার থেকে একটা ইনস্টিগেশন হচ্ছে, তার থেকে বাড়িতে ছেলে রেগে যাচ্ছে, ছেলে মা বাবার উপর দুর্ব্যবহার করছে, বা অ্যাবান্ডনমেন্ট, তাদের ছেলে পরিত্যাগ করে চলে গেছে। খুব দুঃখজনক, দেখেছি স্টেশনের ধারে রেখে দিয়ে চলে গেছে, বাস স্ট্যান্ডে রেখে বাবা মাকে ছেড়ে চলে গেছে। এবং সেই মানুষগুলো তখন, যে মানুষটা 284 দিন যে মা তার সন্তানকে পেটে রেখেছিল, আজকে সে ভুলে গেল। আমরা সবাই বৃদ্ধাশ্রমের গানটার কথা জানি, নচিকেতার গানে, যে একদিন আমাদেরও সময় আসবে, সেই দিনটা কিরকম হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু পে ব্যাক বাই ইউর ওন কয়েন্স। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি একটু যত্নবান হই, শুধুমাত্র আমাদের এই অস্থিরতার জন্য, আমাদের নিজেদের সমস্যা, কর্পোরেট লাইফ, সারা মানে দিনের যে যত ক্লান্তি, যত ব্যস্ততা, যত মানসিক চাপ, বাড়িতে এসে সেটা প্রয়োগ করতে গিয়ে দেখলাম আমরা দাম্পত্য জীবনের কলহটাকে, এল্ডারলি যে কেসটাকে এখানে দিয়ে দিচ্ছি, এবং ভাগবান সিনেমার মতো দেখা যাচ্ছে স্বামী স্ত্রীকে ভাগের মতো কে ভাগ নেবে তার মধ্যে টস করা চলছে। এই যে মানসিকতা, এটাকে বেরিয়ে আসতে পারলেই তবে আমরা কিন্তু জেরিয়াট্রিক মেন্টাল হেলথের প্রপার সলিউশন করতে পারবো। এটা কিন্তু ভীষণ দুঃখজনক, এবং এটা সত্যি বলতে বর্তমান সময়ে, বর্তমান সমাজে ভীষণ কমন একটা সিনারিও। বাবা মা তারা ছোট্টবেলা থেকে একটি বাচ্চাকে কোলে পিঠে করে মানুষ করছে, নিজের খাবারটা না খেয়ে বাচ্চার মুখে আগে তুলে দিচ্ছেন, সে কি ভালো খায়, তাকে একটু একটু করে আদর করে যত্ন করে লালন পালন করে বড় করছে। সেই সন্তান একটা সময় দেখা যাচ্ছে যে তার যে বাবা মা যে কষ্ট করে ফিজটা জমা করেছে, স্কুলে ফিজটা দিয়েছে, এবং সেই টাকায় পড়াশুনো করে তারা যখন সুপ্রতিষ্ঠিত, কেউ বিদেশে চলে যাচ্ছেন, কেউ বা এই দেশেই হয়তো অনেক বড় কোম্পানির কোনো বড় দায়িত্ব সামলাচ্ছেন, তখন তার সেই বাবা মাকে দেওয়ার মতো সময়টুকু পর্যন্ত নেই। অথচ তাদের ওই সময়ে পাশে থাকা বিশেষ করে প্রয়োজন, কারণ তারা বৃদ্ধ হয়েছেন, তাদের বিভিন্ন সময় এই যে ছোটোখাটো যে সমস্যাগুলো তৈরি হয় সময়ের সাথে সাথে, স্মৃতিশক্তি অনেকটাই লোপ পায়, ইনস্ট্যান্ট অনেক কিছু বুঝতে পারেন না, জানতে পারেন না, সেই সময় এই সন্তানরাই বিরক্ত হচ্ছেন তাদের ওপর। সময় তো দিচ্ছেনই না, উল্টে বিরক্ত হচ্ছেন। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটাও একটা কমন চিত্র, বাচ্চাদের ঠাকুমা দাদুর সাথে থাকতে দিলে তারা কত কমফোর্টেবল ফিল করেন, বাচ্চাদের পক্ষেও সেটা হেলদি, বাবা মায়েদের জন্য সেটা হেলদি, মানে যাদের বয়স হয়েছে তাদের জন্য হেলদি। সেই জায়গাটা থেকেও তাদেরকে আইসোলেট করা হয়, তাদের কাছে যেতেই দেবে না বাচ্চাদের, কি না সঠিক পারভারিশটা হবে না, তারা ভালো ইংলিশ মিডিয়ামে পড়ছে, দাদু ঠাকুমার কাছে কি শিখবে। অনেক রকম বর্তমানে ছবি দেখা যায়, এবং এগুলো কিন্তু আলটিমেটলি ভালো কিছু বার্তা বয়ে নিয়ে আসে না। এই যে মানে কবির ভাষায় বলে না যে মেঘ মুলুকের ঝাপসা রাতের আবছা আলোর আবগাছে পান্তভূতের জ্যান্ত ছালা করছে খেলা আবছাদের, এবং সুকুমারা নিজেও বলেছেন যে ফুরিয়ে এলো দিনের সে গানের পালা সাঙ্গমোর। তাই যে যখন দিনের শেষের দিকটায় আমরা আসবো, তখন এই সমস্যাগুলো আসবে। এবং একটা বয়স্ক মানুষ যখন তার নাতি নাতনির সাথে বন্ডিংটা হচ্ছে, যেটা তুমি বললে এক্ষুনি, ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখন সেই ঠাকুরমার ঝুলি আর কোথায়, আমাদের সেই ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প কোথায় শুনতে পাচ্ছি, এখন তো কার্টুন নেটওয়ার্কের যুগ এসছে। কিন্তু জেরিয়াট্রিক কেয়ারে এই দাদু ভাইয়ের সাথে যে ইন্টারাকশন, সেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং তার সাথে বয়স্ক মানুষের একটা ডিগনিটি আছে, তার একটা পার্সোনালি একটা জায়গায় তার একটা নিজস্বতা রয়েছে। ঘুম একটা বড় একটা জিনিস, জানো তো, বয়স্ক মানুষের ঘুম কমে যায়। সাধারণত যদি একটা নবজাতক প্রথম দিনের ওয়ান ডে বেবি, সেই বাচ্চাটা কিন্তু প্রথম দিন 18 থেকে 20 ঘন্টা ঘুমোয়। সেই বাচ্চাটা যখন 6 বছর বয়স হয়ে যায় তখন সে 8 থেকে 10 ঘন্টা, যখন 18 বছর বয়স আসে 8 ঘন্টা, 40 বছরে 6 ঘন্টা, 60 বছরে ঘুমটা 3 ঘন্টায় নেমে আসে, এবং মাল্টিপল অ্যাওয়েকেনিংস ইন দ্য নাইট। আরেকটা কি, পুরুষদের ক্ষেত্রে দেখা যায় এই প্রস্টেট গ্ল্যান্ডের জন্য
তাদের তাদের বারবার প্রস্রাব ঘন ঘন হয়, আমরা বলি হেজিটেন্সি, প্রেসিপিটেন্সি, আর্জেন্সি এবং নকটিউরিয়া। নকটিউরিয়া মানে রাত্রিবেলা ঘন ঘন পেচ্ছাপ হয়, এবং এই সময় কাপড় জমা হয়ে যাবে কোনো ভয় থাকে। তা এই জায়গাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ডায়াপার ইউজ করা হয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে, এবং ক্যাথেটারাইজেশন করতে হয়, কারণ মলমূত্র তো একটা বেসিক জিনিস, যেটাকে একটা বেসিক ডেলি অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিংয়ে লাগে। তা এই জায়গাগুলো প্রপারলি চেঞ্জ করা হয় না, এবং তাতে কি হয়, তার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, সাইকোসিস। আমি একটা পেশেন্টকে গত সপ্তাহে আইসিইউতে রেফার দেখতে গেছি। সে বয়স্ক মানুষটি এতটাই ছটফট করছে, কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না, এবং যথারীতি ছটফট করার জন্য তাকে হ্যালোপেরিডল জাতীয় ওষুধ দেওয়া হয়েছে। তা হ্যালোপেরিডল, আমি গিয়ে তাকে কথা বলতে গেলাম, সে দেখলাম বারবার করে কিরকম একটা অস্বস্তি হচ্ছে এবং হাতটাকে ঝাঁকাচ্ছে। তা আমি যখন তার কাপড়টা, চাদরটা সরালাম, দেখলাম তার পেটটা ফুলে ঢোল, মানে তার 2 দিন ধরে ইউরিন পাস হচ্ছে না। যেই ক্যাথেটারাইজেশন করা হলো, ইউরিনটা পুরো ক্লিয়ার হয়ে গেল, এবং প্রচুর ইউরিন বেরোলো, প্রায় অ্যারাউন্ড 700 to 800 ml ইউরিন বেরোলো, এবং একটু পরে পেশেন্টটা শান্ত হয়ে গেল, সুন্দর ঘুমোলো। তাহলে এই যে কয়েকটা জায়গা, জেরিয়াট্রিক ট্রেনিং যদি না থাকে আমরা বুঝতেই পারবো না। এবিসি বলা হয়, এবিসি মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট, কোনো একটা ব্যবহার হচ্ছে, তার পূর্বে কি একটা ঘটেছে। বিহেভিয়ার, সেই মুহূর্তে মানুষটা রেগে গেল, তাড়াতাড়ি করে সব হাত পা ছুটতে লাগলো, কোনো জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো, এবং কনসিকুয়েন্সেস, তার ফলে কি হলো, তার ছেলে বা বৌমা এসে তাকে ধরে মারধর করতে লাগলো। এবং আমরা কেউ এখন সিসিটিভি ক্যামেরা থাকায় দেখতে পাই যে কিরকম জেরিয়াট্রিক অ্যাবিউজ, এল্ডারলি অ্যাবিউজ বেড়েছে। এবং আমাদের সুপ্রিম কোর্ট বা আমাদের আইন রয়েছে, আইনের সঙ্গে প্রত্যেকটা জায়গায় আমাদের ডিমেনশিয়ার জন্য মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017-তে বলা আছে যে প্রত্যেক মানুষের একটা ডিগনিটি রয়েছে, এবং ডিগনিটিতে 2টো জিনিস রয়েছে সেক্ষেত্রে আমাদের মেন্টাল হেলথ কেয়ার। একটা বলছে নমিনেটেড রিপ্রেজেন্টেটিভ, আর হচ্ছে অ্যাডভান্স ডিরেক্টিভ, এনআর আর এডি। নমিনেটেড রিপ্রেজেন্টেটিভ মানে বিশেষ করে যারা ভবিষ্যতে আমাকে কে দেখবে বা এটা কি হবে, আমার চিকিৎসা কেমন হবে, তার জন্য একজনকে আমরা কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে পারি। সেটা 2017 সালের MHC এটা প্রভিশন রেখেছে। এবং তার সাথে এটা হচ্ছে যে অ্যাডভান্স ডিরেক্টিভ, মানে আবার যদি লিখে দিতে পারি যে আমাকে যদি 21 দিনের বেশি কোনো দিন আমাকে ভেন্টিলেটরে রাখতে হচ্ছে, তাহলে আমার সমস্ত সাপোর্টগুলো উইথড্র করে নিতে পারো, ইউথেনেশিয়া আমরা যেরকম বলি, বা আমার চিকিৎসা কেমন হবে, কোন কি রকম ভাবে হবে, কোন ডাক্তারবাবুর কাছে হবে, এইগুলো আমার কিন্তু স্বতন্ত্রতা আগামভাবে যখন আমার মেমোরিটা প্রিজার্ভ থাকছে। এই কয়েকটা জায়গায় ল্যাকুনি প্রচুর রয়েছে। 17 সালের আইন, 25 সালে এখন অবধি কোনো ইমপ্লিমেন্টেশনের জায়গা নেই। বিদেশে একটা নিয়ম আছে জানো তালকানন্দা, যে বছরে যদি তুমি 4 বার হেলথ কার্ডটাকে পাঞ্চ না করো, তাহলে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে পেনশন ঢোকা বন্ধ হয়ে যাবে, মানে ইউ আর কম্পেলড টু ভিজিট এ ডক্টর। সাধারণত আমি বলি 60 বছর বয়স হলে অন্তত করে বছরে 2 বার বা 3 বার রেগুলার চেক আপ, 70 বছর হলে 2 মাস বাদে বাদে, 80 বছর হলে মাসে মাসে ডক্টরকে দিয়ে চেক আপ করা দরকার। কেউ দেখে না, কেউ আসে, যতক্ষণ না একটা বড় ব্রেনে হেমারেজিক স্ট্রোক হচ্ছে, পক্ষঘাত হয়ে যাচ্ছে, মুখ থেকে খাবার বেরিয়ে যাচ্ছে, সেই অবস্থায় বেডসোর একটা বড় সমস্যা। সে কিভাবে শোয়াবো, কিভাবে করব। আর কেয়ার গিভার বার্ডেন হিউজ। সাধারণত কেয়ার গিভার বার্ডেনটা পড়ে হচ্ছে মহিলাদের উপর, খুব কম সংখ্যক ছেলেরা। তুমি দেখবে বয়স্ক মানুষকে নিয়ে যদি চেম্বারে বা হাসপাতালে আসে মহিলারা, হয় তার স্ত্রী আসছেন, অথবা তার মেয়ে আসছেন, বা তার বৌমা আসছেন, ছেলেদের তো কোনো সময় হয় না। এবং এই কেয়ার গিভারের প্রত্যেকটা, একটা যদি ভাবো একটা বাড়িতে একজন বৌমা, সে তার ছেলেকে স্কুলে পাঠাচ্ছে, স্বামীকে অফিসে পাঠাচ্ছে, বয়স্ক মানুষের খাবারটা দিচ্ছে, এবং এই যে তার কেয়ার গিভার বার্ডেন এবং ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, এই ডিপ্রেশনে ফ্রাস্ট্রেশন বাড়ছে, অ্যাংস্ট হচ্ছে, এবং তাতে কি হচ্ছে, কোয়ালিটি অফ দ্য কেয়ার গিভিং ইজ বিং এফেক্টেড। তুমি যত্নবান হতে পারছো না। তাই সামগ্রিকভাবে প্রত্যেকটা জায়গায় অনেক বেশি অ্যাওয়ারনেস দরকার, তবেই আমরা এই এল্ডারলি অ্যাবিউজ, এল্ডারলি নেগলেক্ট, অ্যাবান্ডনমেন্ট এগুলোকে প্রতিহত করতে পারবো। মানে সাংঘাতিক কিছু চিত্র ভেসে আসে। আলটিমেটলি সত্যি তো আমাদেরও একদিন বয়স হবে, আমরা কি সিচুয়েশনে পড়বো আমরা নিজেরা জানি না। তাই অন্তত সেটা ভেবে এখন থেকে একটু মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। কারণ বাড়ির যারা বয়স্ক আছে না, তারা কিন্তু এত বেশি কিছু চায় না, তারা একটু কেয়ারটা চায়, কিছুই নয়, একটু গেলেন, পাশে বসলেন, দুটো কথা, একটু মাথায় হাত বোলানো, যেমন ডক্টর বললেন, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। তাতে কি হয়, যদি মানুষের মন ভালো থাকে, এই যে তাড়াতাড়ি করে ল্যাক অফ মেমোরি হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না ইনস্ট্যান্ট কী করবেন, এই ব্যাপারগুলোও কিন্তু থাকে না। তারা সাবলীল স্বাচ্ছন্দ্য বোধে চলতে পারেন, এবং সময়ের তালে যে ক্ষয়গুলো, মেমোরি লসগুলো হওয়ার, সেটাও কিন্তু অনেক কমে যায়। মানে প্যারালালি যদি বিচার করি যে একজন ভীষণ অ্যাংজাইটি নিয়ে রয়েছে সেই বৃদ্ধ মানুষ, এবং যিনি খুব সাবলীলভাবে জীবনে চলাফেরা করছেন ফ্যামিলির সাথে, দুজনের মধ্যে অনেক ফারাক হয়ে যায় তাদের থিঙ্কিংয়ে, তাদের মেমোরি ড্যামেজ হওয়ার দিক থেকে। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, সেটা স্বাভাবিক। তার মধ্যেও
ডক্টর, এবার আসি ট্রিটমেন্টের কথায়। কারণ আমরা দেখছি যে যদি বলি অমিতাভ বচ্চনজি অ্যাবভ 80 এখনও কীভাবে এক একটা মানে অভিনয় করছেন, প্রোগ্রাম হোস্ট করছেন, একটা ডায়লগ লম্বা লম্বা ডায়লগ মনে রেখে যেভাবে তিনি দর্শকদের মনোরঞ্জন করছেন আজকের সময় দাঁড়িয়ে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে বহু মানুষের প্রশ্নই আসে, বয়সের সাথে সাথে কি করে এত কিছু তিনি স্মৃতিশক্তিতে ধরে রাখতে পারেন? এটাকে বলে গ্রেসফুল এজিং। গ্রেসফুল এজিং ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অমিতাভ বচ্চনের কথা বললে, কিন্তু তুমি যদি একটা কথা ভাবো, এই বয়সে যেটা আরেকটা টার্ম ইউজ করি সেটা বলি এমটিনেস সিনড্রোম। এমটিনেস সিনড্রোম মানে খাঁচার মধ্যে মা পাখি বাবা পাখি রয়ে গেছে, আর ছেলে মেয়ে পাখিরা তারা কিন্তু হয় বিবাহ সূত্রে বা কর্মসূত্রে অন্য জায়গায় উড়ে চলে গেছে। মানে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, সে তো আর ফিরছে না। তা এই যে জেরিয়াট্রিক কেয়ারে যেটা গ্রেসফুল এজিংয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এখন দেখো মানুষের হাঁটু বদলানো, এই হাঁটু দুটো খুব প্রথম সমস্যা করে, তোমাকে ক্রিপল করে দেবে। এবং বয়স হলে ক্যালসিয়ামের অভাব ঘটবে, ভিটামিন ডি3 অভাব ঘটবে, হাঁটুর মধ্যে হাইড্রোনিক অ্যাসিড এই ফ্লুইডগুলো কমে যাবে, ইঞ্জিন অয়েল বা মোবিল না থাকলে যেরকম গাড়ি সার্ভিসিং না করলে ক্যাচ করে সেগুলো হবে। তাহলে হাঁটু বদলানোর কেয়ার আজকাল একটা ইম্পর্টেন্ট জিনিস। 2 নম্বর হচ্ছে চোখ আর কান, এই দুটো সবার আগে দেখানো দরকার। কারণ চোখটা আর কানটা যদি আমার ঠিক থাকে, আমার মনের জোর আরও বেড়ে যাবে, না থাকলে আমার ডিপ্রেশন আরও বাড়বে। হিয়ারিং টেস্ট করে যদি একটা হিয়ারিং এইড নেওয়া যায়, চোখের জন্য ক্যাটারাক্ট সার্জারি বা একটা বছরে একবার করে তো চেক আপ করা প্রত্যেকেরই দরকার, বিশেষ করে যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সমস্ত করোনারি আর্টারি ডিজিজ এগুলো রয়েছে, কোলেস্ট্রল ডিপোজিট, তাদের রিস্ক ফ্যাক্টর বেশি আছে। 3 নম্বর হচ্ছে ফলিংটাকে প্রিভেন্ট করা। রেল কট মানে যে বিছানাটা আছে সেগুলো যদি সাইডটাকে একটু তুলে রাখা যায় রাত্রেবেলা বিশেষ করে, এবং একটা বাড়িতে ডিম লাইট জ্বালিয়ে রাখা যায়, যেখানে হয়তো একটা নাইট ল্যাম্প জ্বললে কেউ পড়ে যাওয়ার ভয়টা নেই। চতুর্থ যেটা হচ্ছে কিছু ওষুধ আছে, যেমন ধরো কোলিনেস্টেরাস ইনহিবিটর। এই কোলিনেস্টেরাস ইনহিবিটর হচ্ছে অ্যাসিটাইল কোলিনটাকে ব্রেনে বেশিক্ষণ রাখবে, ফলে কগনিশন, ক্ষিপ্রতা এগুলো বাড়বে। এবং আমাদের আরও কিছু ওষুধ রয়েছে ভিম্যান্টিন জাতীয়, যেটা আমাদের স্মৃতিশক্তিটাকে আমাদের তাড়াতাড়ি ক্ষয় হতে দেখবে না। আমরা কিন্তু ওই গাড়িটা মানে নিচের দিকেই নামছে, উই ক্যানট জাস্ট রিভার্স দ্য প্রোগ্রেশন অফ দ্য কোর্স অফ দ্য ডিজিজ, কিন্তু আমরা অ্যারেস্ট করতে পারি। মানে আমি ব্রেক চিপে প্রাণপণে আটকে রাখতে পারি যেন খাদের মধ্যে দিয়ে তাড়াতাড়ি গাড়িটা নেমে না যায়। কগনিশনটাকে যতটা প্রিজার্ভ করা, কোয়ালিটি অফ লাইফ খুব ইম্পর্টেন্ট। বাচ্চারা মানে সেই তুমি সিনেমার কথা বললে, সেখানে রাজেশ খান্না বলেছিলেন যে আনন্দ সিনেমাতে, বাবুমশাই জিন্দগি বাড়ি হনি চাইয়ে লম্বি নেই, আমি যত বছর বাঁচবো প্রত্যেকটা সেকেন্ড আমরা উপভোগ করে বাঁচবো, এবং যদি 4টে চুলো থাকে সেই 4টে চুলো কালার করবো, সেটা হচ্ছে পজিটিভিটি। এবং বয়স্ক মানুষদের একটা প্রবণতা থাকে এই যে লাফটার ক্লাব বা মর্নিং ওয়াক, কারণ তারা হচ্ছে ESPS এ ভোগেন, আর্লি স্লিপ সিনড্রোম। তারা ঘুমিয়ে পড়তে চান রাত 9টা-10টার মধ্যে, কিন্তু ঘুমটা ভেঙে যায় ভোর রাতে 3টে, 3:30, তারপরে কিছুতেই ঘুম আসে না। এবং জেরিয়াট্রিক ডিপ্রেশন, যাতে সুইসাইড রিস্ক যথেষ্ট পরিমাণে থাকে, তার অন্যতম লক্ষণ হচ্ছে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং, সকাল সকাল ঘুম ভেঙে যাবে। এবং জেরিয়াট্রিক রোগগুলো কিন্তু ওই যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে না, তাদের অত শক্তি নেই যে অত দূর পৌঁছবেন। তাদের ক্ষেত্রে সুইসাইড নোট লেখা এবং একসাথে অনেকগুলো ট্যাবলেট খেয়ে ফেলা। মনে রাখতে হবে এটা আরও বিপজ্জনক, কারণ বয়সে কিডনি, হার্ট, লিভার এগুলো কিন্তু দুর্বল হচ্ছে, এবং তাতে কিন্তু সামান্য ওষুধও কিন্তু ভয়ানক পরিমাণে তার মধ্যে সাইড এফেক্ট করতে পারে। তাই আর লাস্টে ট্রিটমেন্টের ক্ষেত্রে বলবো কিছু মিউজিক থেরাপি, পেট থেরাপি এগুলো রয়েছে, যেগুলো একসাথে করে রেমিনিসেন্স থেরাপি, পুরনো অ্যালবাম দেখা, টাচ থেরাপি, হাগ থেরাপি যেগুলো আমরা বললাম, এগুলো সার্বিকভাবে যদি পরিচর্যা করা যায় ওষুধের সাথে, কোমরবিডিগুলো চেক করে, তাহলে মানুষটা কিন্তু সুস্থ থাকবে। একদম ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করলাম ডক্টর, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, কারণ আজকের যে বিষয়টা ছিল ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা মানুষ কেয়ারই করেন না বয়স্কদের, বরং বাড়ির বয়স্কদের সাথে মিশে থাকুন, তাদের খেয়াল রাখুন, তাতে আপনারাও ভালো থাকবেন, তাদের পরিচর্যাটাও ঠিকঠাক হবে। আর সঠিক সময় অবশ্যই মনে করছেন সমস্যা হচ্ছে, মনোরোগ বিশেষজ্ঞর কাছে দেখাতেই হবে, যে রোগের যে চিকিৎসা সেটা নিতেই হবে। খুব ভালো থাকুন প্রত্যেকে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।